খুব দূরে নয়, এমন এক ভবিষ্যতে মানুষ পৃথিবী ছাড়িয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে আর গড়ে তোলে লিগ অফ ফ্রি ওয়ার্ল্ডস। তারা অনেক গ্রহে বসতি স্থাপন করে, তার মধ্যে একটা হলো XT-59। এই গ্রহটা বিশাল জলাভূমিতে ঢাকা ছিল, যেখানে চলাফেরা করাই প্রায় অসম্ভব। তবুও সেখানে একটা বড় শহর গড়ে ওঠে, যেটা চলত এক কঠোর শাসন ব্যবস্থার অধীনে, যেখানে জীবনের প্রতিটা দিক নিয়ন্ত্রিত হতো। বাসিন্দারা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। তাদের প্রতিটা কাজ সবসময় নজরদারিতে থাকত, আর পেশা কিংবা বিয়ে, গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তই তাদের হয়ে অন্যরা নিত। ক্রিস্টির নিজের জন্য ঠিক করা কাজটা যেমন পছন্দ ছিল না, তেমনি পছন্দ ছিল না তার জন্য বেছে দেওয়া স্বামীও। সে পালানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ সাথে সাথে তাকে ধরে ফেলে। ক্রিস্টি সহ আরও 8জন বন্দীকে একটা বিশেষ আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাদের একটা দেয়ালের সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়, আর একটা স্ক্যানিং প্রক্রিয়ার মাধ্যমে তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয়। এই তথ্য কেন্দ্রীয় কম্পিউটারে চলে যায়, যেখানে প্রেসিডেন্ট সেগুলো দেখে প্রত্যেক বন্দির শাস্তি ঠিক করে। স্ক্যান শেষ হওয়ার পর গার্ডরা আরেকজন বন্দিকে নিয়ে আসে, যার মুখ একটা হুড দিয়ে ঢাকা ছিল। ক্যাপ্টেন সবার সামনে ঘোষণা করে আইন অনুযায়ী তাদের মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তার বদলে তাদের জলাভূমিতে ফেলে দেওয়া হবে। তারা জানতে পারে পূর্ব দিকে 300 কিলোমিটার হেঁটে গেলে হয়তো তারা হ্যাপি আইল্যান্ড নামের একটা জায়গায় পৌঁছাতে পারবে, যেখানে ক্ষমা পাওয়া যায়। ক্রিস্টি এই দ্বীপের কথা জানত, কিন্তু কখনো কাউকে সেখানে পৌঁছাতে দেখেনি, কারণ জলাভূমিতে অনেক লুকানো বিপদ ছিল। এর কিছুক্ষণ পরই বান্দিদের বাইরে নিয়ে যাওয়া হয়, আর হুড পরা লোকটাকে বলা হয় সোজা সামনে হাঁটতে থাকতে। হুড পরা বন্দিটা সন্দেহপ্রবণ হয়ে ওঠে, আর একটা পাথর ছুঁড়ে মারে বেড়ার দিকে। পাথরটা প্রমাণ করে দেয় যে বেড়ায় তখনও বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। গার্ডরা যেটাকে মেরে ফেলে এটাকে দুর্ঘটনা বলে চালাতে চাইছে, এই ভেবে সে আতঙ্কিত হয়ে ওঠে। এরপর ক্যাপ্টেন আনুষ্ঠানিকভাবে লোকটার নির্বাসনের ঘোষণা দেয়, আর তার মাথা থেকে হুডটা সরিয়ে দেয়, যাতে আরবান খান আবার স্পষ্ট দেখতে পারে। যাওয়ার আগে গার্ডরা খাবার দাবার ভর্তি একটা বাক্স রেখে যায়। ক্যাপ্টেন বান্দিদের সতর্ক করে দেয় 1 ঘন্টার মধ্যে তাদের এই জায়গা ছেড়ে যেতে হবে, নইলে যে কাছাকাছি থাকবে তাকে এই গুলি করা হবে। এই সতর্কবার্তা দেওয়ার পর সে আবার বেড়াটা চালু করে বাকি গার্ডদের নিয়ে চলে যায়। একা হয়ে যাওয়ার পর একজন মহিলা আতঙ্কে বেড়ার দিকে দৌড় দেয়, কিন্তু ক্রিস্টি তাকে আটকায়। এরপর আরবান প্রস্তাব দেয় সবাই যেন নিজেদের নাম বলে, কিন্তু পরিচয় দেওয়ার মাঝেই একটা ভয়ঙ্কর প্রাণী মাটি ফুঁড়ে হঠাৎ বেরিয়ে আসে। সেটা তার গাছের ডালের মতো শরীর একটু নাড়িয়ে আবার মাটিয়ে নিচে হারিয়ে যায়। আরভিন সেটাকে চিনে ফেলে, এটা একটা শোর, যে শিকার ধরার জন্য কম্পন অনুভব করে। পরে আরভিন সাপ্লাই বাক্সটা খুললে বন্দীরা জিনিসপত্র নিয়ে গাড়ি শুরু করে। সে শুধু একটা ছুরি নেয়, আর ক্রিস্টিকে বলে সে যেটা নিয়েছে সেটা ফেরত দিতে, কারণ তার সেটার দরকার হবে না। এই সময় বান্দিদের একজন ইউজড ভ্যান বাক্সটা বন্ধ করে ঘোষণা করে যে তার নির্দেশনা ছাড়া বেঁচে থাকা অসম্ভব, আর সবাইকে তার সাথে যেতে বলে। আরভিন আর ক্রিস্টি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ তারা তখনও হ্যাপি আইল্যান্ড খুঁজতে চায়, যেটাকে ইউজ নিছক গল্প মনে করে। বিদায়ের আগে আরভিন নিজের আর ক্রিস্টির জন্য কিছু খাবারের ভাগ চায়, কিন্তু ইউজ তা দিতে অস্বীকার করে। বাধ্য করার জন্য আরভিন কামিকে ধরে ভয় দেখায়। যেহেতু বান্দিদের মধ্যে সহিংসতা হলে গার্ডরা প্রতিশোধ নেয়, তাই ইউস্টের খাবার আর সরঞ্জাম দিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এরপর আরভিন সবাইকে অবাক করে দিয়ে খালি সাপ্লাই বাক্সটা চেয়ে নেয়, বদলে নিজের সব খাবার দিয়ে দেয়। ইউস্ট এই বিনিময়ে রাজি হয়ে যায়। তার সঙ্গীরা নিজেদের জিনিসপত্র ব্যাগে ভরে চলে যায়। ক্রিস্টি চেয়েছিল সে যে মহিলাটাকে আগে বাঁচিয়েছিল সে যেন তাদের সাথেই থাকে, কিন্তু আরভিন এতে আপত্তি করে। সে মহিলাটাকে খুব অস্থির মনে করত, আর ভাবছে শুধু তাদের গতি কমিয়ে দেবে। মহিলাটা বাঁচবে না ধরে নিয়ে সে চাইছিল সে ইউস্টের দলের সাথেই থাকুক। সে আরও পরিষ্কার করে বলে 2 জনের দল বেঁচে থাকার জন্য সবচেয়ে কার্যকর। এই কথা শুনে ক্রিস্টি বুঝতে পারে আরভিন অনেক আগে থেকেই তার পুরো পরিকল্পনা সাজিয়ে রেখেছিল। এগিয়ে যাওয়ার সময় আরভিন ক্রিস্টিকে সামনে হাঁটতে বলে, কারণ তার ওজন কম হওয়ায় জলাভূমির বিপজ্জনক জায়গাগুলো সে আগেই বুঝতে পারবে কেউ আটকে পড়ার আগে। সে নিজের শরীরে বাধা দড়ি দিয়ে বাক্সটা টেনে নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর একজন মহিলা তাদের সাথে যোগ দিতে চেয়ে এগিয়ে আসে, এমনকি নিজের খাবারও ভাগ করে দিতে চায়। আরভিন প্রস্তাবটা ভাবছিল, ঠিক তখনই কাছাকাছি কোথাও গুলির আওয়াজ শোনা যায়। সে আর ক্রিস্টি দ্রুত পাথরের আড়ালে লুকিয়ে পড়ে, আর কিছুক্ষণ পর গুলি থেমে যায়। যেহেতু মহিলাটা আহত হয়নি, আরবান ধরে নেয় গুলিগুলো তাকে লক্ষ্য করে চালানো হয়েছিল, আর বিশ্বাস করে মহিলাটার আশায় তাদের অবস্থান প্রকাশ করে দিয়েছে। সে তাকে চলে যেতে বলে। এই অভিযোগে মন খারাপ করে মহিলাটা আবার বড় দলে ফিরে যায়। এরপর ক্রিস্টি আর আরবান জলাভূমির মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকে। তারা মাটির কাছাকাছি থেকে হাঁটে আর সাপ্লাই বাক্সটাকে ঢাল হিসেবে ব্যবহার করে। পথে ক্রিস্টি বাক্সের ওপর কিছু অদ্ভুত পোকা হামাগুড়ি দিতে দেখে। আরবান বুঝিয়ে বলে সেগুলো নিরীহ, কোনো ক্ষতি করবে না। একটা চৌম্বক এলাকা পার হওয়ার পর আরবান দাঁড়িয়ে যায়, কারণ সেখানে বন্দুক কাজ করে না। এরপর সে পাথরের আড়ালে লুকিয়ে বাকি বান্দিদের দূর থেকে লক্ষ্য করে। সে খেয়াল করে দলের একজন সদস্য নেই। এর কিছুক্ষণ পরই জেলখানার দিক থেকে একটা আলোর ঝলকানি দেখা যায়, যেটা বোঝায় সেখানকার কামান চালানো হয়েছে। আরবান ধরে নেয় কেউ একজন পিছিয়ে পড়েছিল আর মেরে ফেলা হয়েছে তাকে। যাত্রার মাঝে ক্রিস্টির সন্দেহ হয় হ্যাপিনেস আইল্যান্ড আদৌ সত্যি কিনা।
আরবান যুক্তি দেয়, ক্যাপ্টেন যেভাবে বৈদ্যুতিক বেড়া দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল তাতেই বোঝা যায় এটা সত্যি। তার হিসেবে বেঁচে থাকা সত্যিই অসম্ভব বলে গোপনে বান্দিদের সরিয়ে ফেলার কোনো কারণই থাকতো না। তবু ক্রিস্টির কাছে অদ্ভুত লাগে, আরবান কখনো জলাভূমিতে না এসেও এত আত্মবিশ্বাসের সাথে কথা বলছে কিভাবে। জেলখানায় ফিরে ক্যাপ্টেন প্রেসিডেন্টের সাথে কথা বলে, যে হতাশ যে আরবান এখনো বেঁচে আছে। কথার মধ্যেই জানা যায় নিখোঁজ বন্দি ম্যাথিয়াস আসলে বেশি গার্ড ছিল, কামানের সেই ঝলকানিটা ছিল নকল, সে মারা যায়নি। পরে ক্রিস্টি আর আরবান বিশ্রাম নিতে আর পানি সংগ্রহ করতে থামে। ঠিক তখনই মাটির নিচে লুকানো একটা প্রাণী তাদের ওপর আক্রমণ করে। জলাভূমি থেকে একটা বিদ্যুতায়িত সুর বের হয়ে ক্রিস্টিকে প্রায় আঘাত করে ফেলছিল। আরবান নিজের শরীর দিয়ে সেটাকে আটকাতে ঝাঁপিয়ে পড়ে। প্রাণীটা প্রতিক্রিয়ায় সুরটা তার শরীরে পেঁচিয়ে ধরে আর বুক ছিঁড়ে ফেলে। আরবানের নির্দেশে ক্রিস্টি ছুরিটা নিয়ে সুরের গোড়া কেটে ফেলে। আহত প্রাণীটার সাথে সাথে সরে গিয়ে আবার জলাভূমির নিচে হারিয়ে যায়। আরবান কাটা সুরটা রেখে দেয় অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য। ক্রিস্টি তার বুকের ক্ষত পরিষ্কার করার সময় তাকে বলে কেন সে বন্দী হয়েছিল। সে ডিভোর্সের অনুমতি চেয়েছিল, কিন্তু যে সরকারি কর্মকর্তা তার আবেদন প্রক্রিয়া করছিল সে তাকে সুযোগ নেওয়ার চেষ্টা করে। সে নিজেকে রক্ষা করতে গিয়ে বাধা দেয় আর সেই ধস্তাধস্তিতে লোকটা মারা যায়। তাদের কথা শেষ হয় যখন ইউস্ট আর তার দল এসে হাজির হয়। ইউস্ট বাক্সটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আরবান সেই সুরটা চাবুকের মতো ব্যবহার করে তাকে সরিয়ে দেয়। দলটা শেষমেশ সরে যায় আর আরবান আর ক্রিস্টি একাই এগিয়ে যায়। কয়েক ঘন্টা পর আরবান বুঝতে পারে ইউস্টের দল এখনো তাদের পিছু নিচ্ছে। ক্রিস্টি জিজ্ঞেস করে হ্যাপিনেস আইল্যান্ডে তাদের বিশ্বাসী যখন নেই তাহলে তারা কেন পিছু নিচ্ছে। আরবান সন্দেহ করে তারা আসলে রটেন শো নামের একটা পরিত্যক্ত জেল বসতির দিকে যাচ্ছে, যেখানে সমাজ থেকে বাতিল হওয়া লোকেরা থাকে। এর কিছুক্ষণ পর আরবান মাটি থেকে সেই প্রাণীটাকে উঠতে দেখে। সে ক্রিস্টিকে স্থির আর নিঃশব্দ থাকতে বলে। তারা স্থির থাকার সময় বাকি দলটা এগিয়ে যেতে থাকে। তাদের নড়াচড়া প্রাণীটাকে আকর্ষণ করে, যেটা মাটি থেকে ডালপালা ছড়াতে শুরু করে। ইউস্ট শেষমেশ সবাইকে থামতে বললেও সতর্কবার্তা দেরিতে পৌঁছায়। বিশাল প্রাণীটা জলাভূমি থেকে বেরিয়ে এসে আক্রমণ শুরু করে। বেশিরভাগ বন্দী প্রথম আঘাত এড়াতে পারলেও দুজন প্রাণীর ডালে আটকে যায়। একজন ছুরি দিয়ে একটা ডাল কেটে নিজেকে মুক্ত করতে পারে। প্রাণীটা দ্রুত সেই ক্ষত সারিয়ে আরও বড় একটা ডাল তৈরি করে দলটার সামনে। ইউস্ট সবাইকে স্থির থাকতে বলে, কিন্তু কাহিনী ভয় পেয়ে দৌড় দেয়। একটা ডাল তার পা পেঁচিয়ে তাকে আটকে ফেলে। এরপর প্রাণীটার মূল শরীর নেমে এসে তাকে ধরে মাটির নিচে তার বাসায় টেনে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই বাকি ডালগুলো মাটির নিচে হারিয়ে যায়। ক্রিস্টি আরবানকে তিরস্কার করে এই বিপদের কথা লুকিয়ে রাখার জন্য। সে জবাব দেয় তার একমাত্র লক্ষ্য বেঁচে থাকা, আর জোর দেয় তাদের এগিয়ে যেতেই হবে। জেলখানায় প্রেসিডেন্ট অফিসারদের নির্দেশ দেয় আরবানকে জীবিত অবস্থায় ধরে নিয়ে আসতে। তাকে উপদেষ্টা বলে সম্বোধন করে। সে সতর্ক করে দেয় ব্যর্থ হলে অফিসারদেরও বন্দির মতো আচরণ করা হবে। পরে আরবান আর ক্রিস্টি বিশ্রাম নেওয়ার সময় ক্রিস্টি একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সে ঘুরে দেখে ছোট ছোট প্রাণীর এক বিশাল ঝাঁক তাদের দিকে ছুটে আসছে। সে পালানোর চেষ্টা করে, কিন্তু আরবান তাকে আটকায়। একটা প্রাণী কাছে এলে সে সোঁড়ের চাবুক দিয়ে সেটাকে আঘাত করে। তারপর ক্রিস্টিকে টেনে সাপ্লাই বাক্সের ভেতরে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই ঝাঁকটা তাদের ঘিরে ফেলে আর বাক্সটার ওপর আঘাত করতে শুরু করে, যাতে সেটা প্রচণ্ড কাঁপতে থাকে। বাক্সটা যথেষ্ট মজবুত ছিল বলে এই আক্রমণ সহ্য করে, আর দুজনেই ভেতরে বেঁচে থাকে যতক্ষণ না প্রাণীগুলো চলে যায়। নিরাপদ হওয়ার পর ক্রিস্টি আর আরবান বাক্সটা ফেলে হেঁটে এগিয়ে যায়। তারা আরও গভীর জলাভূমিতে ঢোকে। লাঠি দিয়ে সামনের মাটি পরীক্ষা করে পা ফেলে, যাতে ডুবে না যায়। একই সময় ইউস্টের দলও একই জায়গায় পৌঁছায়, কিন্তু ইউস্ট থামার নির্দেশ দেয়। একজন মহিলা এতে আপত্তি করে, বলে এতে আরবানের চিহ্ন হারিয়ে ফেলবে তারা। ইউস্ট তার কথা উপেক্ষা করলে সে রেগে গিয়ে নিজের দড়ি কেটে চলে যাওয়ার চেষ্টা করে। ইউস্ট তার পিছু নেয়, কিন্তু অসতর্কতার কারণে একটা জলাভূমির গর্তে পড়ে যায়। মহিলাটা তাকে সংগ্রাম করতে আর সাহায্যের জন্য চিৎকার করতে দেখে বিদ্রুপ করে। বাকিদের একজন তাকে বাঁচানোর কথা ভাবে, কিন্তু আরেকজন যুক্তি দেয় আরবান যেহেতু প্রেসিডেন্টের উপদেষ্টা, তার কাছে এই এলাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আছে, তাই তার পিছু নেওয়াই ইউস্টকে বাঁচানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বেশিরভাগ দল এই কথায় একমত হয়ে চলে যায়, শুধু একজন থেকে যায় ইউস্টকে টেনে তুলতে। সেই রাতে আরবান পোকা ধরে কাঁচা অবস্থাতেই খেয়ে ফেলে, আর ক্রিস্টিকে বলে বাঁচতে চাইলে সেও যেন একই করে। খেতে খারাপ লাগলেও সে তাই করে। আরবান আরও বলে পোকাগুলো রান্না করলে স্বাদ আরও খারাপ হয়ে যায়। এরপর আরবান তার আসল পরিচয় প্রকাশ করে। সে ছিল প্রেসিডেন্টের উপদেষ্টা, আর যখন সে সরকারের ভেতরের দুর্নীতি ফাঁস করার চেষ্টা করছিল তখনই তাকে ধরা হয়। সে বলে সেই ইচ্ছাকৃতভাবেই ধরা দিয়েছিল নির্বাসনের প্রত্যাশা নিয়ে, কারণ সে বিশ্বাস করত তার অনুপস্থিতি এই সিস্টেমকে দুর্বল করে দেবে, যেহেতু এই সিস্টেম তার দক্ষতার ওপর নির্ভরশীল ছিল। জেলখানায় ফিরে ক্যাপ্টেন বুঝতে পারে পুরো সিস্টেম ভেঙে পড়ছে আর যোগাযোগ স্যাটেলাইটগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু সিস্টেম ঠিক করা যাচ্ছে না, কারণ মেরামতের জন্য প্রয়োজনীয় অ্যাক্সেস কোড শুধু আরবানের কাছেই আছে। পরে বাকি দল দূরে দুজন মানুষকে দেখতে পায় আর তাদের দিকে এগিয়ে যায়। ভেবে নেয় তারা আরবান আর ক্রিস্টি, কিন্তু আসলে তারা ছিল আগের বন্দী, যারা বছরের পর বছর জলাভূমিতে টিকে ছিল নরমাংস খেয়ে। তারা সাথে সাথে আক্রমণ করে মারিলাকে ধরে ফেলে। বাকি দলটা পালিয়ে যায়। ক্রিস্টি মারিলার চিৎকার শুনে ফিরে গিয়ে সাহায্য করতে চায়,
কিন্তু আরভিন তাকে আটকায়, বলে এটা খুব বিপজ্জনক। মারিলাকে মেরে ফেলার পর চিৎকারটা থেমে যায়। ক্রিস্টি বিচলিত হয়ে জিজ্ঞেস করে এমন নিষ্ঠুর শাস্তির ব্যবস্থা কে তৈরি করতে পারে। আরভিন স্বীকার করে সে এর নকশা করেছিল। ক্রিস্টি তাকে অপমান করে দানব বলে ডাকে। আরভিন জবাব দেয় এই আইন যখন তৈরি হয়েছিল তখন কেউই এর বিরোধিতা করেনি, আর যুক্তি দেয় সমাজও এর জন্য সমানভাবে দায়ী। ক্রিস্টি তবু তাকে দোষারোপ করতে থাকে, বলে সে অনেক দেরিতে নিজের ভুল বুঝেছে। অনুশোচনায় ভেঙে পড়ে আরভিন ছুটে গিয়ে চিৎকার করতে থাকে যাতে কোনো জলাভূমির প্রাণী এসে তাকে মেরে ফেলে, কিন্তু কিছুই আসে না। আর সে বুঝতে পারে এমনকি দানবরাও তাকে গ্রহণ করবে না। এরপর সে সিদ্ধান্ত নেয় ক্রিস্টিকে পথ দেখানো চালিয়ে যাবে। এখনো বিচলিত থাকা ক্রিস্টি বলে ক্যাপ্টেন তাকে আরভিনকে মেরে ফেলার বিনিময়ে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে তা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ইউস একজন বন্দির গলা চেপে ধরে সে স্বীকার করে তাকেও একই প্রস্তাব দেওয়া হয়েছিল, আরভিনকে মারলে মুক্তি। তার কথা যাচাই করতে তারা তাকে স্ক্যান করে আর তার গোড়ালিতে একটা ট্র্যাকিং ডিভাইস খুঁজে পায়। ইউস ঠিক করে সেটা খুলে ফেলবে, কিন্তু মহিলাটা ভয় পেয়ে পালানোর চেষ্টা করে আর পড়ে যায়। বুঝতে পারার আগেই সে দেখে একটা মাকড়সার জালের মতো কিছু তার পা পেঁচিয়ে ফেলেছে। মাটি থেকে আরও সুতো বেরিয়ে তাকে পুরোপুরি জড়িয়ে ফেলে, যতক্ষণ না সে নড়তেও পারে না, নিঃশ্বাসও নিতে পারে না। এরপর ইউসড বাকি দলের নেতৃত্ব নেয় আর তারা এগিয়ে যায়। ট্র্যাকিং সিগন্যালটা ক্যাপ্টেনের কাছে পৌঁছায়, যে খুশি হয় মহিলাটার মৃত্যুর খবর শুনে। এরপর সে জানায় তার কাছে এখনো একটা পুরনো অস্ত্র আছে যেটা জলাভূমি পরিবেশেও কাজ করে, আর সেটা নিয়ে মাটিয়াসকে পাঠায়। ইউস্টের দলে তারা মাটিতে একটা ব্যাগ খুঁজে পায়, আর একজন লোক সেটা খোলে। এর থেকে একটা কালো পদার্থ বেরিয়ে তার শরীরে ঢুকে যায় আর তাকে সাথে সাথে মেরে ফেলে, তার মুখটা গ্রাস করে ফেলে। এর কিছুক্ষণ পরই একজন লোক ক্রিস্টি আর আরভিনের কাছে এসে দাবি করে সে নিজের দল ছেড়ে চলে এসেছে। আরভিন তাকে বিশ্বাস করেনি, আর সেই সন্দেহ সত্যি প্রমাণিত হয় যখন কিছু একটা আরভিনের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফিরে পাওয়ার পর সে আর ক্রিস্টি দেখে তাদের বাকি বন্দীরা ধরে ফেলেছে। ইউস্ট বুঝিয়ে বলে তারা রটেনশো এর একটা প্রবেশ পথের কাছাকাছি এসে গেছে, আর নিরাপদে এগোতে একটা পরিকল্পনা দরকার। আরবান প্রস্তাব দেয় ক্রিস্টি তাকে ছাড়াই চলে যাক, কিন্তু সে অস্বীকার করে আর তাকে চুমু খায়। এরপর ইউস্ট আরবানকে নিজের কাঁধে তুলে নিয়ে এগিয়ে যায় গার্ডদের সাথে দর কষাকষি করার আশায়। রটেনশোর ভিতরে ম্যাথিয়াস আর দুজন অফিসার এসে কয়েকজন লুকিয়ে থাকা বন্দীকে ধরে ফেলে। আরেকজনকে জিজ্ঞাসাবাদ করে যে দাবি করে সম্প্রতি কোনো বাইরের লোক আসেনি। হঠাৎ অন্ধকার থেকে একটা তীর ছুটে এসে একজন অফিসারকে মেরে ফেলে। ম্যাথিয়াস আর বাকি গার্ডের জবাবে অনেক বন্দীকে মেরে ফেলে আর জায়গাটার একটা অংশ ধ্বংস করে দেয়। বাইরে একজন বন্দী একা হাঁটার সময় একটা প্রাণী তাকে ঘিরে ফেলতে শুরু করে। একজন অফিসার সেটা দেখতে গেলে প্রাণীটা আক্রমণ করে তাকে টেনে নিয়ে যায়। ধস্তাধস্তির মধ্যেই অফিসারের অস্ত্র হঠাৎ চলে গিয়ে বন্দীটার কাঁধে গুলি লাগে। অস্ত্রটা পড়ে যায় আর প্রাণীটা তার শিকার নিয়ে অদৃশ্য হয়ে যায়। এদিকে ইউস্ট আর আরবান একটা লুকানো সুড়ঙ্গ দিয়ে রটেনশো এ ঢুকে পড়ে। ইউস্ট আরবানকে লুকিয়ে রেখে ম্যাথিয়াসের সাথে অন্য একটা কক্ষে গিয়ে কথা বলে একটা প্রস্তাব দেয়। ম্যাথিয়াস রাজি হয়ে বিশ্বাসের প্রতীক হিসেবে তাকে নিজের অস্ত্র দিয়ে দেয়। ইউস পরে ফিরে এসে দেখে আরবান নেই। ম্যাথিয়াস তার স্ক্যানার দিয়ে আরবানের অবস্থান খুঁজে বের করে, কিন্তু সেই তথ্য প্রকাশ করে না। ইউস খুঁজতে এগিয়ে যায় আর ম্যাথিয়াস তাকে ফাঁদে ফেলার জন্য অপেক্ষা করে। ইউস নড়াচড়া টের পেয়ে আগেই গুলি চালায়, কিন্তু তার অস্ত্রে কোনো গুলিই ছিল না। ম্যাথিয়াস সাথে সাথে তাকে দুবার গুলি করে ফেলে দেয়। এরপর ম্যাথিয়াস পর্দার পেছনে দেখে ভেবেছিল আরবানকে পাবে, কিন্তু আসলে স্ক্যানার জান আর ক্রিস্টিকে ধরে ফেলেছিল। ম্যাথিয়াস জানকে মেরে ফেলে আর ক্রিস্টিকে ধরে ফেলে, তাকে জিম্মি করে আরবানকে বের করে আনার জন্য। ঠিক তখনই বাকি একজন বন্দী একটা গার্ডের কাছ থেকে পাওয়া অস্ত্র নিয়ে সেখানে ঢোকে। সে আরবানকে খুঁজে পায় আর দুজন মিলে দ্রুত একটা পরিকল্পনা করে। তারা লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে আর আরবান রাজি হয় নিজেকে সমর্পণ করতে, বিনিময়ে ক্রিস্টিকে ছেড়ে দেওয়ার শর্তে। ম্যাথিয়াস রাজি হয়ে ক্রিস্টিকে ছেড়ে দেয়। ঠিক তখনই ইউস্ট আবার ফিরে আসে আর পেছন থেকে ম্যাথিয়াসের মাথায় ছুরি বসিয়ে দেয়। মারা যাওয়ার সময় ম্যাথিয়াসের অস্ত্র অজান্তেই চলে যায় আর ক্রিস্টির গায়ে লাগে, তবে সেটা ছিল ঘুম পাড়ানোর গুলি, প্রাণঘাতী নয়। এরপর আরভিন ইউস্টকে ধন্যবাদ জানায়, যে তখন গুরুতর আহত। ইউস্টের পর ম্যাথিয়াসের বিষের ক্যাপসুলটা চায় আর আরভিন সেটা তাকে দিয়ে দেয়, যাতে সে কোনো কষ্ট ছাড়াই মারা যেতে পারে। কিছুদিন পর ক্রিস্টি, আরভিন আর বাকি একজন বন্দী সমুদ্র তীরে পৌঁছায় আর দেখে সাগরে ছোট ছোট দ্বীপ ছড়িয়ে আছে। বন্দীটা মনে করে তাদের যাত্রা শেষ, কিন্তু আরভিন বুঝতে পারে আসলে এগুলো ভাসমান জলাভূমির টুকরো, যেগুলো তবুও ওজন বহন করতে পারে। তারা একটা বেছে নিয়ে লাঠি দিয়ে ঠেলে তীর থেকে দূরে সরাতে থাকে, নিরাপদ জায়গার আশায়। জেলখানায় ফিরে প্রেসিডেন্ট ক্যাপ্টেনকে এই মিশনের ব্যর্থতার জন্য তিরস্কার করে, কারণ সিস্টেম তখন ভেঙে পড়ছিল। ক্যাপ্টেন আরেকজন অফিসারকে আরভিনের পিছু নিতে নির্দেশ দেয়, এখনও তাকে ধরার আশায়। এদিকে বাকি বন্দীটার ক্ষত থেকে রক্ত পড়তেই থাকে, আর সে বুঝতে পারে বেশিদিন বাঁচবে না। অপেক্ষা না করে সে সমুদ্রে ঝাঁপ দেয় আর শেষবারের মতো বিদায় জানায়। তারপর একটা জলাভূমির প্রাণী তাকে টেনে পানির নিচে নিয়ে যায়। কয়েক ঘন্টা পর একজন অফিসার বিমানে করে এসে ক্রিস্টি আর আরভিনকে খুঁজে পায়, কিন্তু কোডের অভাবে সিস্টেম আবার ফেল করে। বিমানটা নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ভেঙে পড়ে আর দ্রুত ডুবে যায়। ক্রিস্টি আর আরভিন বুঝতে পারে আরভিনের পরিকল্পনা কাজে লেগেছে আর সরকারি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ছে। তারা একটু আনন্দ করে,
কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকে না যখন তারা সামনে একটা জলপ্রপাত দেখতে পায়। আরভিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা ভাসমান দ্বীপটাকে একটা সুরক্ষামূলক আকার দেয় আর সেটা ধরে রাখে যখন তারা উত্তাল পানির মধ্য দিয়ে ভেসে যায়। পরে ঢেউ তাদের একটা নতুন জনমানবহীন উপকূলে ঠেলে দেয়। আরভিন বিশ্বাস করত কাছাকাছি একটা লুকানো সামরিক ঘাঁটি আছে, কিন্তু সে তার প্রবেশ করে শেষ সংখ্যাটা জানত না, কারণ সেটা শুধু প্রেসিডেন্টই ঠিক করেছিল। মাত্র 2বার চেষ্টা করার সুযোগ থাকায় সে বালিতে সম্ভাব্য সংখ্যাগুলো হিসেব করতে শুরু করে। ক্রিস্টি একটা অন্য পথ বাতলে দেয়। সে তাকে বলে প্রেসিডেন্ট কোড দেওয়ার আগে শেষ যে কথাটা বলেছিল সেটা মনে করার চেষ্টা করতে। ক্রিস্টির পরামর্শ মেনে আরভিন প্রথমে একটা ভুল সংখ্যা দিয়ে দেখে সিস্টেমটা এখনো চালু আছে কিনা। এরপর প্রেসিডেন্টের শেষ বলা সংখ্যাটা দিয়ে দেখে, আর সেটাই পাহাড়ের ভেতরের একটা পথ খুলে দেয়। ভেতরে তারা একটা বিমান খুঁজে পায় যেটা যাত্রার জন্য প্রস্তুত। আরভিন বলে সেখানে মাত্র একটা সিট আছে, আর ক্রিস্টিকে বলে সে একাই চলে যাক। সে অস্বীকার করে, বলে সে তার সাথেই থাকতে চায়, আর তারা একে অপরকে চুমু খায়। এরপর তারা একসাথে একই সিটে বসে যাত্রা শুরু করে। তারা অন্য একটা গ্রহে পৌঁছায় যেখানে লিগ অফ ফ্রি ওয়ার্ল্ডস তাদের সাক্ষ্য থেকে জানতে পারে XT-59 এর শাসন ব্যবস্থার অধীনে কি কি অপরাধ ঘটেছিল। শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয় গ্রহটাকে মুক্ত করতে, আর 10 বছর পর একটা নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। কিন্তু সেটা শেষমেশ আগেটার চেয়েও আরও নিপীড়নমূলক হয়ে ওঠে। এই দেখতে দেখতে ভিডিওটা শেষ। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নিচে কমেন্ট করে জানান কেমন লাগলো। এতে চ্যানেলটা বড় হতে সাহায্য হয়। পরের ভিডিওতে দেখা হচ্ছে। অনেক অ্যালভিন ডি ক্যাপস।